বিশেষ করে সব বড় টুর্নামেন্টে দলগুলো চায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরে যেতে, যাতে তারা তুলনামূলকভাবে ইজিয়ার অপোনেন্ট পায়। সেটা আসলে এই বিশ্বকাপে হচ্ছে না। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন, বাংলাদেশ যদি সুপার 8-এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠত তাহলে আসলে সেখানে কোন গ্রুপে পড়তো। এই প্রশ্নটি আপনাদের অনেকের মাথায় আসলে আসছে, এবং একই সঙ্গে এই প্রশ্নটিও আসতে পারে সুপার 8-এ যে দলগুলো একে অন্যের মুখোমুখি হবে সেটা আগে থেকে কিভাবে ঠিক হলো। এই উত্তরগুলো আজকে আমরা এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব। আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সাথে আছেন জুবায়ের তানিন। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। তানিন, প্রথমেই আমরা যেটা নিয়ে আসলে কথা বলতে চাই, সুপার 8-এর যে সিডিংটা নিয়ে আমরা আসলে দেখেছি 2023 সালের নভেম্বর পর্যন্ত আইসিসির এই ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার হয়েছে। এরপর 2024 সালে গ্রুপ পর্ব প্রকাশিত হয়, আইসিসি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে, এবং সেখানে তারা স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছে এই গ্রুপ সিডিংটা র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে করা হয়েছে। এবং এরপরই তারা আসলে এই বিশ্বকাপের গ্রুপ পর্বে যে সিডিংটা সেটা আসলে তারা জানায়। তো আপনার কাছে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে এই বিশ্বকাপে আসলে সিডিংটা কেমন হয়েছে বা সিডিংটা কিভাবে ঠিক হলো শেষ পর্যন্ত। টুর্নামেন্ট শুরুর আগে 5 তারিখে, জানুয়ারির 5 তারিখে আইসিসি জানিয়েছিল যে কোন গ্রুপে কে পড়েছে, সিডিংটা কীরকম হয়েছে। এখন র্যাঙ্ক করে সিডিংটা হয়েছে। আমরা যদি সিডিংটা দেখি কীরকম ছিল, A1 ছিল ইন্ডিয়া, A2 ছিল পাকিস্তান, গ্রুপ বিতে ইংল্যান্ড ছিল B1, অস্ট্রেলিয়া ছিল B2, আর সি গ্রুপে যদি তাকাই, সি গ্রুপে ছিল নিউজিল্যান্ড C1 এবং ওয়েস্ট ইন্ডিজ ছিল C2, আর ডি গ্রুপের দিকে যদি তাকাই, দক্ষিণ আফ্রিকা ছিল D1 এবং শ্রীলঙ্কাকে রাখা হয়েছিল D2-তে। এই হচ্ছে মোটামুটি যেটা আসলে সিডিং। এখন এখানে আসলে কনফিউশন বা বিভ্রান্তের খুব বেশি সুযোগ নেই, কারণ এই 8 দলকে টপ সিড কনসিডার করে কিন্তু আইসিসি বলেছে তারা তাদেরকে ঠিক করেছে। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা তানিন, সেটা হচ্ছে এই দলগুলোর কেউ যদি বাদ পড়ে তাহলে তাদেরকে যারা রিপ্লেস করবে তারা তাহলে সেই A1 বা A2 হিসেবে আসবে। যেমন উদাহরণ হিসেবে আমরা আফগানিস্তানের কথা বলতে পারি, তারা নিউজিল্যান্ডকে এর মধ্যেই বাদ দিয়ে তারা সুপার 8-এ জায়গা করে নিয়েছে বলে তারা কিন্তু গ্রুপ সিটটা নিউজিল্যান্ডের জায়গায় রিপ্লেস করেছে। এই কারণে সুপার 8-এ আফগানিস্তানের প্রতিপক্ষ হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া এবং হয়তো প্রবাবলি বাংলাদেশ। এবং এখানে আফগানিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার আপ কিনা সেটা আসলে ইরেভেলেন্ট। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম, বাংলাদেশ আমরা এর মধ্যে জানি যে গ্রুপ চ্যাম্পিয়ন হবে না, সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হবে, কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতো তাহলেও কিন্তু তারা D2 হিসেবে কোয়ালিফাই করতো। তার মানে তারা ভারত, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে একই গ্রুপে পড়তো। এবং আফগানিস্তান যদি না উঠতো, নিউজিল্যান্ড উঠতো, তাহলে কিন্তু বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড হতো। এবং এটা আগে থেকে ঠিক করা। এখন অনেকেই এটা নিয়ে বলছেন যে ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র এরা আসলে একই গ্রুপে পড়ে গেছে, এই গ্রুপটা আসলে একটু হয়তো কমজোরি হয়ে গেছে। এটা আসলে কিছু করার নেই, এটা আইসিসি আগে থেকে ঠিক করে রেখেছে। এইভাবে আসলে বিশ্বকাপের গ্রুপিংটা হবে। এখন যে প্রশ্নটি আসলে আপনাদের হয়তো অনেকেরই মাথায় আসছে, এরকম কোনো কিছুকে আইসিসি T20 বিশ্বকাপ আমরা দেখেছি কিনা, সেটা আসলে আমরা দেখেছি। আমরা প্রথম 4টি T20 বিশ্বকাপের কথা যদি মনে করতে পারি, 2007, 9, 10 এবং 12, এই প্রথম 4টি T20 বিশ্বকাপের টুর্নামেন্টও কিন্তু এরকম প্রিসিডেড যে ব্যাপারটি সেটা কিন্তু ছিল। সেই বিশ্বকাপগুলো তো আগে থেকে ঠিক করা ছিল কারা আসলে সিডেড টিম এবং আনসিডেড টিম হবে, এবং সিডেড টিমগুলো ফিক্সচার এবং ভেন্যু আগে থেকে ঠিক করা ছিল। আমরা ফুটবলে কিন্তু কাছাকাছি একটা জিনিসের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আমরা দেখেছি, রাউন্ড যখন নকআউটের হয় তখন কয়েকটা রাউন্ডের একসাথে হয়ে যায় অনেক সময়, তখন কিন্তু আগে থেকে জানা থাকে কার পাথটা আসলে কীরকম হবে, ব্র্যাকেটটা আসলে কীরকম হবে। এই বিশ্বকাপে কাছাকাছি কিছুটা T20 বিশ্বকাপে এই ব্যাপারটি আমরা আসলে দেখতে পেয়েছি। তানিনের কাছে আমি জানতে চাই যে প্রথম 4টি বিশ্বকাপের কথা আমরা জানলাম, পরের বিশ্বকাপগুলোতে আসলে কি হলো, এর মধ্যে বিশ্বকাপগুলোতে কিভাবে আসলে ব্যাপারটা হয়েছিল। পরের 4টা বিশ্বকাপ 2014, 2016, 2021 এবং 2022, এই 4টা বিশ্বকাপে আসলে এরকম প্রিসিডেড কোনো কনসেপ্ট ছিল না। সেখানে দলগুলোকে আসলে কোয়ালিফায়ার খেলে আসতে হচ্ছে। কোয়ালিফায়ার নামে ফার্স্ট রাউন্ড বা প্রাথমিক রাউন্ড যেটাই হোক, সেটা থেকে কোয়ালিফাই করে তারা হচ্ছে সুপার 10 বা সুপার 12-এ গিয়েছে। সেখান থেকে প্যাথটা ছিল সেমিফাইনাল পর্যন্ত। সেখানে প্রিসিডেড কোনো কনসেপ্ট আসলে ছিল না। তো ওখানে আসলে ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল। কিন্তু এমন কিছু নয়, যেটা আসলে ক্লিয়ার করছি যে এমন কিছু T20 বিশ্বকাপে আগে হয়নি ব্যাপারটা নয়। T20 বিশ্বকাপে কিন্তু আগেও এরকম ব্যাপারটা হয়েছে। এখন আর একটা জরুরি প্রশ্ন বা জরুরি যে জিজ্ঞাসা, সেটা হচ্ছে এই ব্যাপারগুলোতে আসলে কীরকম ইম্প্যাক্ট ফেলবে বা এখানে সুবিধা বা অসুবিধা, আমরা যদি প্রস অ্যান্ড কনস বলি সেটা আসলে কীরকম। প্রথমে আমি একটু প্রসের কথা বলি, যেটা আপনারা হয়তো অনেকে অসুবিধার কথাটা আগে বলবেন, অসুবিধার কথাটা আমরা একটু পরে আসি। এই প্রিসিডেড ব্যাপারটা আসলে আইসিসির জন্য খুব জরুরি ছিল। এমনি আসলে তারা এটা করেনি, অনেক কিছু চিন্তাভাবনা, অনেকগুলো সমীকরণ মেলানোর জন্য করেছে। প্রথম যে সুবিধাটি সেটা হচ্ছে লজিস্টিক্সের সুবিধা। সেটা সবচেয়ে বড় কারণ,
সফরকারী দলগুলোর ভেন্যু এবং নাম আগে থেকে ঠিক করে রাখা। আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গা যেখানে আসলে একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপের বিশাল দূরত্ব, এবং এবার আমরা দেখেছি ইউএসএতে খেলা হয়েছে, ডালাস, নিউ ইয়র্ক এবং আমরা দেখেছি ফ্লোরিডায় খেলা আছে। এক একটি ভেন্যু কিন্তু অনেক অনেক দূরে, এবং সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজের ভেন্যুগুলো কিন্তু আরও অনেক দূরে। সো এত দূরে দূরে এক একটা ভেন্যু, এবং সেখানে যদি একটা দল না জানতো যে কবে তাদের কোথায় খেলা, সেক্ষেত্রে তার একটা বড় ধরনের লজিস্টিক্সের সমস্যায় পড়তে পারতো, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে অনেক কিছু, অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার হতো। এবং সফরকারী দলগুলোর যে স্বাগতিক দর্শকদের কথা চিন্তা করুন, তাদেরও কিন্তু হিসাব করতে হবে যে কোন সময় তারা কোন মাঠে গিয়ে খেলা দেখবে। এই ব্যাপারটাও কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে, কারণ দর্শকদের কিন্তু প্রচুর ট্রাভেল করতে হচ্ছে টিমের সঙ্গে। সো সব কিছু চিন্তা করে আইসিসি এই বিশ্বকাপের ছুটিটা এমনভাবে ঠিক করেছে যেন টিম থেকে শুরু করে স্টেক হোল্ডাররা সবাই জানেন যে কোন সময় কার খেলা। এবং ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রেও এটা কিন্তু খুব জরুরি, কারণ আমরা জানি ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে একাধিক ব্রডকাস্টিংয়ে একই সময় কিন্তু করাটা একটু কঠিন। আমরা দেখেছি এই বিশ্বকাপে নিউ ইয়র্কের যে ব্রডকাস্টিং, সেটা কিন্তু নিউ ইয়র্কে যখন খেলা হয়েছে টানায় খেলা হয়েছে, এবার ফ্লোরিডায় টানা খেলা, এরপর ডালাসও কিন্তু আমরা দেখেছি, এভাবে আমরা দেখেছি। সো এই চিন্তা করে কিন্তু আইসিসি এই ব্যাপারগুলো করেছে। একটি বড় কারণ এই বিশ্বকাপটা যেহেতু টিভিতে দেখানো হচ্ছে, সেক্ষেত্রে আসলে টাইমিংটা একটু আমাদের বিশেষ করে সাবকন্টিনেন্টাল দর্শকের জন্য একটু গোলমেলে ব্যাপার, সেটা আসলে এটাকেও ঠিক করার জন্য এটা আসলে বড় একটা ভূমিকা হয়তো আছে। এবং সবশেষে যে ব্যাপারটা আসলে ইম্পর্টেন্ট, এটা হয়তো অনেকেরই জানা নেই, রাজনৈতিক কারণ কিন্তু একটা বড় ব্যাপার আছে। আমরা দেখেছি আফগানিস্তানের এই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে কোনো খেলা রাখা হয়নি, এটা রাজনৈতিক কারণে। এই কারণে আফগানিস্তানের সুপার 8-এর সূচিও আফগানিস্তান যদি উঠে এমনভাবে ঠিক করা যেন ইউএসএতে গিয়ে তাদের খেলতে না হয়, এবং এটাও কিন্তু একটা বড় কারণ এই বিশ্বকাপের প্রিসিডেড ব্যাপারগুলো। এখন অসুবিধার ব্যাপারগুলো কিন্তু চলে আসছে। তানিয়ার কাছে জানতে চাই যে সুবিধা তো আমরা দেখলাম, অসুবিধার কথাটা আসলে মাথা আসছে, সেই অসুবিধাগুলো আসলে কি কি? যেহেতু এরকম প্রিসিডেড একটা কনসেপ্ট নিয়ে সুপার 8টা হবে আমাদের ওয়ার্ল্ড কাপে, আমরা দেখব গ্রুপ পর্বের যে 4টা গ্রুপ আছে আমাদের, 4টা গ্রুপ, সেই 4 গ্রুপের আসলে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপরা হয়তো এক গ্রুপে পড়ে যেতে পারতো সুপার 8-এর একটা রাউন্ডে। অসুবিধা যেটা, সেটা হচ্ছে আসলে প্রচুর ডেড রাবার ম্যাচের সংখ্যা বেড়ে যাচ্ছে। যেহেতু সবাই প্রেডিক্ট করতে পারছে যে আমার এই ম্যাচটা হারলেও আসলে খুব বেশি কিছু আসবে যাবে না, যেহেতু তারা জানছে যে পরের রাউন্ডে তারা কোয়ালিফাই করে ফেলেছে অলরেডি। এবং রেজাল্ট ম্যানিপুলেশনের একটা সংখ্যা আছে। জশ হেজেলউড বলছিলেন ইংল্যান্ডকে হয়তো তারা নেক্সট ম্যাচটা হারলে ইংল্যান্ড হয়তো বাদ পড়ে যেতে পারে, সেটা নিয়ে বেশ কথাবার্তা হয়েছে। এবং যেটা আসলে তানিনের সঙ্গে আমি একটু যোগ করতে চাই যে ডেড রাবারের সংখ্যা কিন্তু এবার অনেক বেড়ে যাচ্ছে এই ব্যাপারটার কারণে, কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোনো এক্সট্রা মোটিভেশন নেই, যেটা একটা বড় টুর্নামেন্টে খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে সব বড় টুর্নামেন্টে দলগুলো চায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরে যেতে, যাতে তারা তুলনামূলকভাবে ইজিয়ার অপোনেন্ট পায়, সেটা আসলে এই বিশ্বকাপে হচ্ছে না। সো এই কারণে এটা একটা বড় সমস্যা যে গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপ একসঙ্গে এক জায়গায় পড়ে যেতে পারে। সবকিছু মিলে বলা যায় এই ব্যাপারটার আসলে সুবিধা এবং অসুবিধা দুইটিই আছে। তবে এই মুহূর্তে দলগুলো আগে থেকে জানতো বলেই তারা সেভাবে আসলে প্রস্তুতি নিয়েছে, এবং বাংলাদেশ আগে থেকে জানতো তারা আসলে পরের পর্বে গেলে কাদের সঙ্গে খেলা পড়বে, এবং সেভাবেই কিন্তু টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমার মনে হয় সবাই প্রিপারেশনটা নিয়েছে, এবং লজিস্টিক্সে যারা আছেন বাংলাদেশ দলের সঙ্গে বা আইসিসির সঙ্গে, তারা আসলে সেভাবে প্রিপারেশন নিয়েছেন। তাই আমার মনে হয় আমরা প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপরও এই সংক্রান্ত যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আইসিসির বিশ্বকাপের এই নিয়মগুলো আরও ডিটেইলে আপনাদেরকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।